দেখলাম যে সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দলের পক্ষ থেকে বললেন যে আমরা আসলে মনের দিক থেকে আমরা হা ভোটের পক্ষে ছিলাম না, আমরা মূলত ইলেকশনটা আদায় করবার জন্য আমরা হা ভোটের পক্ষে আমরা অবস্থান। এর থেকে জাতির সাথে প্রতারণা, এর থেকে জাতির সাথে এই যৌথ নীতি পৃথিবীর ইতিহাস যারা 41 পর্যন্ত ক্ষমতা সিরিয়াল সাজিয়েছে তারা তো এখন বাংলাদেশেই থাকতে পারে। চেয়েছিলাম যে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশটা অন্তত নতুন করে কোনো ফ্যাসিবাদ, কোনো জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার এগুলো থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্যই সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করে, যেটা ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় রাজনৈতিক দলগুলো অনেকগুলো ইস্যুতে তার ঐক্যমত হয়েছে। কিছু ব্যাপারে একমত হতে পারে না, সেই বিষয়গুলোকেই মূলত গণভোটে দেওয়া হয়েছিল। অর্থাৎ দেশের জনগণ যদি সেটিকে সমর্থন করে তাহলে সেটি রাজ্য হবে, গ্রহণযোগ্য হবে, সেটি বাস্তবায়ন করা হবে। আর যদি জনগণ না ভোট দিয়ে দেয় তাহলে সেটি প্রত্যাখ্যান হবে। এর ভিত্তিতেই কিন্তু আমরা 12 ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের জনগণ দুটি ভোট দিয়েছিল। একটি হচ্ছে দলীয় প্রতীকে ভোট দিয়েছিল যার যার, আরেকটি হচ্ছে হ্যাঁ এবং না, দুটি ভোটে তারা অংশগ্রহণ করেছে। প্রথম দিকে আমরা দেখেছি যে বিএনপি হ্যাঁ না এর মধ্যে মাঝামাঝি দোদুল্যমান অবস্থা, কিন্তু নির্বাচন যখন একবারে শেষ পর্যায়ে চলে এসছে তখন আজকে সকল পত্র পত্রিকা, ইউটিউব সব জায়গায় আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জনাব তারেক রহমান, তিনি একবারে জনসভায় গোটা জাতিকে জুলাইয়ের চেতনাকে লালন করে হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আমরা সেই ক্যাম্পেইন করেছিলাম। বলা যায় আমরা প্রত্যেকে যার যার প্রতীকে আমরা ইলেকশন করেছিলাম, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে আমরা সবাই ভূমিকা পালন করার মাধ্যমে দেশে প্রায় 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে। আমাদের প্রত্যাশা ছিল এই হ্যাঁ ভোটের মধ্যেই মূলত জাতির দীর্ঘদিনের যে সমস্যা, আমাদের যে এগুলোর সমাধান এর মধ্যেই ছিল। সেখানে ছিল স্বাধীন বিচার ব্যবস্থা, সেখানে ছিল দুদককে স্বাধীনভাবে সাজানো, সেখানে ছিল বাংলাদেশের যে দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘিত হওয়ার ইতিহাস, সে মানবাধিকারকে স্বাধীনভাবে তৈরি করা, সে কমিশনকে ভিত্তিতে সেখানে ছিল পিএসসি সহ এই জায়গাগুলোকে স্বাধীনভাবে সাজানো এবং বিশেষ করে ব্যালেন্স অফ পাওয়ার, এটার ব্যাপার সেই বিষয়গুলো ছিল। এই মৌলিক বিষয়গুলো যে পুলিশ রাষ্ট্রীয়ভাবে দমন নিপীড়ন চালিয়েছে, তাদের সংস্কার ছিল, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর একটি আমূল পরিবর্তন, যার মাধ্যমে আমাদের বিগত রাষ্ট্র নিজেই ফ্যাসিবাদী হয়ে উঠেছিল। যে কারণগুলোকে আমরা মনে করেছিলাম রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক না কেন অন্তত এগুলো সংস্কার করার মাধ্যমে আমরা আমাদের সংবিধান সংস্কার করে আমরা একটি সুন্দর রাষ্ট্র আমরা নির্মাণ পারব। এটি ছিল জাতির প্রত্যাশা এবং জাতি সেই লক্ষ্যে রায় দিয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে বিএনপি যেমনি গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় চেয়েছিল, আবার তেমনি বিএনপির 31 দফার প্রথমটাই হচ্ছে যে তারা ক্ষমতায় গেলে তারা সংবিধান সংস্কার করবে, এটা হচ্ছে 1 নাম্বার তাদের ঘোষণা। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখলাম যে সংসদে এসে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দলের পক্ষ থেকে বললেন যে আমরা আসলে মনের দিক থেকে আমরা হ্যাঁ ভোটের পক্ষে ছিলাম না, আমরা মূলত ইলেকশনটা আদায় করবার জন্য আমরা হ্যাঁ ভোটের পক্ষে আমরা অবস্থান। এর থেকে জাতির সাথে প্রতারণা, এর থেকে জাতির সাথে এই যৌথ নীতি আর কি হতে পারে? এবং সংসদের মতো এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে একটি দল যখন তার মেজরিটি পাওয়ার পরে এগুলো সব কিছুকে ছুড়ে মেরে, তখন এটা জাতির জন্য দুঃখজনক। কারণ এটা এই দুঃখ আমাদের এত বেশি থাকতো না যদি আমরা একসাথে নির্যাতিত না হই। অর্থাৎ যারা আজকে সরকারি দলে
এবং যারা বিরোধী দল, আমরা একসাথেই কিন্তু আমরা গুম খুন হামলা মামলা একসাথে আমরা এগুলো স্বীকার করছি। আমাদের প্রত্যাশা ছিল অন্তত এই সরকার এগুলোকে অবজ্ঞা করবে না, কারণ আজকে যারা ক্ষমতায় আছে কালকে তারা ক্ষমতায় নাও থাকবে। সুতরাং এটাই পৃথিবীর ইতিহাস। যারা 41 পর্যন্ত ক্ষমতা সিরিয়াল সাজিয়েছে তারা তো এখন বাংলাদেশেই থাকতে পারে। তার মানে বোঝা যায় আমরা যদি আমাদের একটি নিরপেক্ষ বিচার ব্যবস্থা, স্বাধীন দুদক এবং আমাদের অর্থনৈতিক কাঠামোকে যদি, রাষ্ট্রীয় অবকাঠামোকে যদি আমরা সাজাতে পারি, তাহলে আমাদের সংবিধান সংস্কার করার মাধ্যমে সেই জায়গায় আমরা পরিকল্পনা পাবো। কিন্তু আমরা দেখলাম সেই কাজগুলো সরকার না করে দেশব্যাপী যে অরাজকতা সেগুলো অব্যাহত রয়েছে, যেগুলো আমাদের লিখিতভাবে সংগঠনের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে। সরকারের প্রায়োরিটি 3টে ওয়ার্ড ছিল, সাংবাদিক ভাইরা জানে। একটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, আরেকটি হচ্ছে গ্যাস এবং জ্বালানি, এটিকে জনগণের যে হাহাকার অবস্থা এটিকে একটা শান্তিপূর্ণ পর্যায়ে সলিউশনের জায়গায় নিয়ে যাওয়া, আরেকটি ছিল সরকারের অন্যতম কমিটমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন। আমরা 180 থেকে দেখলাম যে সরকার তার এই কমিটমেন্টের প্রায়োরিটি ওয়ার্ক, ঘোষিত প্রায়োরিটি ওয়ার্কের 3টি জায়গায় কিন্তু সরকার চরমভাবে তারা ব্যর্থ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আমাদের থেকে আপনারা বেশি, যে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে বিভিন্ন জায়গায় আজকে কিভাবে মানুষ নিহত হচ্ছে, কিভাবে আবার জুলুমের শিকার হচ্ছে, এগুলো আপনারা দেখছেন। এবং ব্যাংকিং খাতে অস্থির অবস্থা, এবং এই দেশে মানুষের হৃদয়ের একটি ব্যাংক, ইসলামী ব্যাংক, সেটাকে সরকার পুনর্গঠন না করে সেটা আবার ফ্যাসিবাদীদের ওই পুরাতন লুটেদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে, এবং সেটির জন্য এখন আন্দোলন চলছে। এরপরে বিদ্যুতের কি বেহাল দশা, সেটির সমাধান না করে, কারণ এটি রাতারাতি সম্ভব না। আমরা বলেছি আমাদের সংসদ এটি নিয়ে কিন্তু আপনারা জানেন যে কমিটি গঠন হয়েছে, আমাদের বিরোধী দলের পক্ষ থেকে 5 জন সদস্য দেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বললেন যে গ্যাস এবং বিদ্যুৎ সমস্যার সমাধানে বিরোধী দলের কাছে কি কর্মসূচি আছে তিনি এটি জানতে চান, তিনি চ্যালেঞ্জ শুরু করেছেন। আমরা তার মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় অফিসে বলেছেন যে আমরা সংসদে যে কমিটি আমরা করেছিলাম, সেই কমিটিতে আমরা যে 12টি সুপারিশ আমরা করেছিলাম এটার সমস্যার সমাধানে, আমরা সরকারের কাছে জানতে চাই এই সমস্যার সমাধানে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন। এখন বল হচ্ছে আপনাদের প্রতি, আপনারা জবাব দেন যে আমরা যে সংসদ সদস্যরা লম্বা প্রায় 6টা সম্ভবত মিটিং তারা করেছে, সেখানে তারা অনেকগুলো সুপারিশ দিয়েছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন না করে সরকার, আমরা লক্ষ্য করছি বিদ্যুৎকে আজকে বেসরকারি খাতে আবার একটি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার জন্য কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, এটা আমাদের বিরাট একটি প্রশ্ন। দেশব্যাপী এখন আর বিদ্যুৎ থাকে না, বরং বিদ্যুৎ মাঝে মধ্যে আসে। তার মধ্যে বিদ্যুৎ নাই, আমরা মনে হয় সকলেই কিন্তু একটা ভুতুড়ে বিদ্যুৎ বিলের আমরা কিন্তু শিকার হচ্ছি। তাহলে বিদ্যুৎ নাই, বিল আসে কোথায়? এরপরে জ্বালানি খাতকে বেসরকারি খাতে তুলে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রই মূলত একটি অন্তঃশাসন অবস্থার দিকে যাওয়ার আমরা আশঙ্কা করছি, এবং এইভাবে করে সরকার বিরোধী দলের উপর দমন নিপীড়ন করছে, বিভিন্ন জায়গায় এমপিদের উপরে হামলা হচ্ছে, এবং সরকারি দলের জন্য একরকম, বিরোধী দলের জন্য। এবার সংসদ সদস্য তো জনগণের ভোটে নির্বাচন, কিন্তু আমরা দেখলাম যে সংসদ সদস্য সরকারি লোকের বরাদ্দ একরকম, বিরোধী দলের হাতে সেটা নিয়ে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে। এরপরে মহিলা সংসদ সদস্য যারা সংরক্ষিত আসন, তাদেরকে আমাদের বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের জায়গায় তাদেরকে দায়িত্ব পালনের জন্য সরকার দায়িত্ব দিচ্ছে। আপনি বলেন এটা সংবিধানের, যারা কথায় কথায় যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের দোহাই দেয়, আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই এটা সংবিধানের কোন জায়গায় লেখা আছে যে নির্বাচিত সংসদ সদস্যদের আসনে সংরক্ষিত নারী প্রতিনিধিদের দায়িত্ব দিতে হবে, এটা সংবিধানে কোথায় লেখা আছে? নিজেদের জন্য সুবিধা মতো সংবিধান একরকম, আর বিরোধী দলের জন্য সংবিধান হচ্ছে ওনাদের আরেকটা। কারণ আপনি দেখেন দলীয়করণকে সরকার কি করেছে, সরকার ক্ষমতায় এসেই আপনার সকল বিশ্ববিদ্যালয়গুলোতে 11টি সিটি কর্পোরেশনে
তারা দলীয় লোককে তারা বসিয়েছে। অথচ সংবিধানে কি লেখা আছে? সংবিধানে লেখা আছে নির্বাচিত লোকেরাই কিন্তু এই জায়গায় দায়িত্ব পালন করবে। তাহলে এই জায়গায় আপনাদের সংবিধান